নানান অনিয়ম ও চিকিৎসা অবনতির অভিযোগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোপের মুখে পড়েছেন ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স কিশোরগঞ্জ নীলফামারীর স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর আব্দুল্লাহ আল মামুন। অভিযোগের ভাষায় কথাটা আসতেছে। হ্যাঁ, তো আসলে এটা আপনার মতো করে আমরা জানতে চাই ভাই। সব মিলিয়ে প্রশ্নটা হলো আপনার এখানে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বা কর্মচারী যিনি আছেন তার নাম বলবো, তার বিরুদ্ধে মানে বেশ কিছু অভিযোগ আছে, খাদ্যের বিষয়ে কিছু আছে, হ্যাঁ, এবং দেখা গেছে ঠিকাদারের কাছ থেকে চাপ প্রয়োগ করে গ্রহণের একটা বিষয় আছে, এবং যে বিষয়গুলো নিয়ে বেশ কিছু বিষয় আপনাকে বললাম অভিযোগের, সব মিলিয়ে আসলে এই অভিযোগ আপনি জানার পরে আসলে মানে এর ব্যবস্থা বা এই বিষয়ে কি পদক্ষেপ নিতে পারেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। এখন হচ্ছে যে আপনারা যে অভিযোগগুলো আমার সামনে তুলে ধরলেন, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের বিলিংয়ের ব্যাপারটা, সেটা হচ্ছে আউটডোরে আমরা কীভাবে রোগীদেরকে টাকা নিই, এমার্জেন্সিতে ভর্তি ফি কত নিই। এখানে এই চার্জের ব্যাপারে সরকারি নিয়ম অনুযায়ী বহির্বিভাগে প্রতিটা রোগীর কাছ থেকে আমরা ৩ টাকা করে নিই, এমার্জেন্সিতে ৫ টাকা করে নিই, এবং এই তথ্যটা ওখানে লিখে দেওয়া আছে যে প্রতিটা রোগীর চার্জ ভর্তি ফি কত এবং বহির্বিভাগের টিকিটের মূল্য কত, ৩টা। এখানে কেউ যদি কোনো ভাঙতি টাকা দিতে না পারে, হয়তো বা ৩ টাকার জায়গায় ৫ টাকা, এই ২ টাকা হয়তো বা সে কখনো নিয়ে যায় না, এটা হয়তো অতিরিক্ত হতে পারে, কিন্তু এখানে কারোর কাছে জোর করে টাকা নেওয়ার কোনো অভিযোগ আসে না। আসলে এটা আমি তদন্ত করে দেখবো, যদি এরকম করে নিয়ে থাকে জোর করে, তাহলে এটা অবশ্যই আমি এটা দেখে তার দিকে ব্যবস্থা নেব। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে যে অভিযোগের কথা আপনারা বলছেন, এটা হচ্ছে যে খাবারের। এখানে খাবার নিয়ম অনুযায়ী একজন রোগীর জন্য যতটুকু মাংস বরাদ্দ, যতটুকু মাছ বরাদ্দ, অলমোস্ট অতটুকুই দেওয়া হয়। এটা আমরা প্রতিনিয়তই আমরা এটা অবজার্ভ করে থাকি। আমরা যেখানে রান্না হয় সেখানে যাই এবং রোগীদের কাছে গিয়ে দেখি, তো মোটামুটিভাবে খাবারের মান, খাবারের পরিমাণ সঠিক আছে এখন পর্যন্ত। আর আপনাদের এমএসএর ব্যাপারে যে অভিযোগ, এমএসএর বিশেষ করে আমাদের যে ওষুধ কেনা বাবদ, তারপর ফার্নিচার কেনা বাবদ, এটা একটা কমিটির মাধ্যমে এটা প্রতি বছর অনুসন্ধান করেছে। একটা বিজ্ঞাপন দিয়ে নির্দিষ্ট কমিটি যদি অনুমোদন দেয় যাদেরকে, এবং তারা যে ফাইনালাইজ যাদেরকে দেওয়ার কথা বলা হয় মান অনুযায়ী, যে অনুযায়ী সেই অনুযায়ী দেওয়া হয়, ওইভাবে এই কাজটা সম্পন্ন হয়, এবং কমিটির বাইরে এগুলো আমাদের করার কোনো সুযোগ নাই। এইখানটা আপনাদের মন মতো কমিটি গঠন করে আপনি হচ্ছে যে মন মতো কমিটি তো আমাদের যে ডাক্তারদের যে বিভিন্ন গ্রুপের মধ্যে নেওয়ার কথা, আমরা সেভাবেই নিই। এখানে যদি আপনি এখন একটা কনসালট্যান্ট ৩ জন আছে, এর আমাকে একজন নিতে হবে, একজনকে নিই। মেডিকেল অফিসার হয়তো ১ থেকে ২ জনকে নেই, আরএমও একজনকে রাখি। এখানে আরএমও তো একজন, এখানে মূল গড়া কি আমাদের বাইরে আরএমও একজনকে নিতে হবে। কমিটিতে নির্দিষ্ট ৫ জন থাকে, সেটা বরাবর ওই ৫ জনেই কমিটিতে হয়ে আসতেছে কিনা একটু চেঞ্জ হয়, এটা নির্ভর করবে। ধরেন আমি না ওরাই আসতেছে, অন্যজন আসতেছে, আপনি আসার আগে কি ঘুরে ফিরে ওরাই কমিটি, মানে যারা না একটু সে ডাক্তার তো ট্রান্সফার হয়ে যায়, থাকার কোনো সুযোগ নাই। ডাক্তার তো ট্রান্সফার হয়ে গেছে না, আসার পর অনেক ডাক্তার চলে গেছে। অনেক কমিটি করতে হয়, আপনাদের অনেক কমিটি করতে হয়, তো ৫ জন এক কমিটিতে রাখলেন, ৫ জন আর এক কমিটিতে রাখলেন, সুযোগ নাই। ডাক্তার তো নিয়ম হচ্ছে যে ডাক্তারই তো আছে ১২-১২টা, এই ১৩ জনে তো আপনার কমিটি, এই ১৩ জনের মধ্যে আবার কেউ তো ট্রান্সফার হয়ে যাচ্ছে, ট্রান্সফার হয়ে গেলে তো সে হয়তো বা কোনো এক কমিটিতে ছিল। হ্যাঁ, তো আমরা সাধারণত দেখি যারা এগুলোর অভিজ্ঞতা আছে, যারা বোঝে, সবাইকে তো রাখাও যায় না, যারা বোঝে, কাগজপত্রগুলো বুঝে, হ্যাঁ, তাদেরকে সাধারণত রাখতে হয়। তো আর সাধারণত নৈতিকতার দিক থেকে যারা উৎকৃষ্ট তাদেরকে আমরা রাখার চেষ্টা করি। তারপরেও আপনারা যদি বলেন স্পেসিফিকলি যদি কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে থাকে যে কোনো ডাক্তার, তাহলে আমাদের স্পেসিফিকলি এটা উল্লেখ করে বলতে হবে। তাহলে কমিটি স্পেসিফিক না, পুরো কমিটি ৫ সদস্য বিশিষ্ট কমিটি চেঞ্জ করা যায় কিনা? অবশ্যই, যদি আপনাদের এরকম কোনো অভিযোগ থাকে চেঞ্জ করার অবশ্যই সুযোগ আছে। আমি যত গতবার যেটা দিই সেটা এবার দেবো না, অবশ্যই সুযোগ থাকবে না কেন? এটা কনফার্ম না যে ওনাকেই রাখতে হবে, এটা আমাদের বাধ্যবাধকতা নাই, রাখতে পারবো। আর আপনারা আর কি এই তো আর তো মোটামুটি ভাবে অভিযোগ আর কি এনসিডি কর্নার, যেটা এনসিডি কর্নারের অভিযোগ তো বললাম। এনসিডি কর্নারের একটা যেখানে আমরা সাধারণত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোকের ওইগুলো দেখে থাকি, এই
রুম ডেকোরেশনের জন্য সরকারের একটা মৌখিক ইয়ে ছিল যে আপনারা করে নেন, এটার একটা, তো আমি আসার পরে এটার একটা মানে বিল আসে যেটা 2.5 লাখ টাকার মতো, 2,40,000 টাকা। তো এটার এই বিল কন্ট্রাক্টরের মাধ্যমে কাজটা পূর্বের অফিসার করে দিয়েছে আমাদের কন্ট্রাক্টরের মাধ্যমে। তো এই বিল দেওয়ার আগে আমি একটা কমিটি করে দিই যে এই কাজগুলো সঠিকভাবে হয়েছে কিনা দেখার জন্য। এই কমিটি আমাকে যখন যে সাজেশন দেয় যে স্যার এই মানে কাজের ঘাটতি আছে, যেরকম দরজার সমস্যা ছিল, লকের সমস্যা ছিল, আরও যেগুলো ছিল, এগুলো আমরা কন্ট্রাক্টরকে বিল দেওয়ার আগে এটাকে জানাই যে ভাই এইগুলো কাজ করে দিলে তোমাকে আমরা বিলটা দিতে পারবো। তো কন্ট্রাক্টর এই কাজগুলো বাবদ সে আমাদের কমিটিকে একটা নির্দিষ্ট পরিমাণ, যেরকম 40,000 সামথিং ওনার টাকা দিয়ে স্যার এইগুলো কাজ দরজা টরজা সব করে নিন, এই টাকাটা দিয়ে গেলাম। এই বিনিময়ে বাদ বাকি টাকা সে নিয়ে গেছে। 40,000 আপনার প্রতিষ্ঠানকে দিয়ে গেছে, কাজ করে না প্রতিষ্ঠানকে এই কাজগুলো করে নেওয়া। তো আমার এই ইয়ে থেকে এই কমিটি কাজ এখনো চলমান, সম্ভবত দরজাটা করা হয়ে গেছে। একটা জিনিস এখানে স্পষ্ট বোঝা যায় যে এর আগে যিনি ওইখানকার কাজ করছে তাহলে কাজগুলো ঠিকমতো হয়নি। হ্যাঁ, এটা নির্ভর করবে বিলটা তুলে নেওয়ার পরে, এটা তুলে নেওয়ার পরে যখন দেখা গেছে যে 3 লাখ টাকা মনে করেন বরাদ্দ, 50,000 টাকা কাজ হয়, এখন আপনি নিয়ে এসে চাবি দচ্ছে কাজ তো তোর হয় নাই, তো বিল পাইছে। আচ্ছা, এই যে 40,000 টাকা যে দিয়ে গেছেন ওই কন্ট্রাক্টরের প্রতিষ্ঠানের নাম কি? প্রতিষ্ঠান শাহজাহান নাম কন্ট্রাক্টর, প্রতিষ্ঠানের নাম কি? কি লাইসেন্স হিসেবে বলেন তো? শাহজাহান না উনার তো ট্রেডার্স, বাঁধন ট্রেডার্স। বাঁধন ট্রেডার্স। আমরা একটা কমিটি যে আপনি করেছেন, হ্যাঁ, এই কমিটি লিস্টে আচ্ছা, মানে প্রতিটা যে হচ্ছে যে আপনার হচ্ছে যে একই কমিটিতে একই লোক আছে কিনা আমরা দেখতে চাই। এইবার ঘটনাটা বুঝছি। এনডিসি কর্নার একটু ছবি নিন। বাঁধন ট্রেডার্স